মুম্বাই থেকে দিল্লির ট্রেনে সোনু নামের একজন টিটি টিকিট চেক করতে করতে ফার্স্ট ক্লাসে চলে আসে, যেখানে সে তিনজনকে দেখতে পায়। সে তিনজনের আইডি চেক করে, তিনজনের মধ্যে একজনের আইডি ফেক। সোনু সেই লোকটাকে খুঁজতে শুরু করে। সে দেখে যে সে কোচ নাম্বার 6-এ চলে গেছে। সোনু তার পিছু পিছু সেই কোচে যায় তো একদম ঘাবড়ে যায়। প্রথমত কোচে কেউই ছিল না, আর সেই লোকটা কোচ নাম্বার 6-এ গেছিল। তাহলে সে কোথায় গায়েব হয়ে গেল? কোচের দেওয়ালের গায়ে দেখো পায়ের ছাপ রয়েছে। সোনু সেখান থেকে দৌড়ে পালায় এবং তখনই ঘোস্ট হান্টার জসকে ফোন করে ডেকে নেয়। জস তার বাইকটা রেডি করে এবং তার বন্দুকটা নিয়ে ট্রেনের উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরে জস তিনটে রাস্তা দেখতে পায়। জস ট্রেনটাকে যে কোনো স্টেশনে ধরতে পারে। সে জানে যে ট্রেনটা মুম্বাই থেকে দিল্লি যাচ্ছে, সবচেয়ে ভালো রেল লাইন ধরে সে স্টেশনে পৌঁছে যায়। জস সেটাই করে এবং স্টেশন পৌঁছে যায়। সেখানে পৌঁছানো মাত্র জসের ঘড়িতে আওয়াজ শুরু হয়ে যায়। কুলিটাকে ভালো করে দেখো, তার ছায়া সৃষ্টি হচ্ছে না, অর্থাৎ সেই ভূত হবে। জস তার গানটা বার করে এবং কুলিটাকে ধরে ফেলে। ততক্ষণে সেখানে ট্রেনে চলে আসে এবং জস ট্রেনে চেপে যায় এবং সোজা গিয়ে সোনুর সাথে দেখা করে। সোনু তাকে কোচ নাম্বার 6-এ নিয়ে যায়। কোচ 6-এ জসের ঘড়ি কোনো সিগন্যাল দেয় না। মনে হচ্ছে ভূতটা এই কোচ থেকে অন্য কোথাও চলে গেছে। জস ট্রেনের ভেতরে ওই পায়ের ডাইরেকশনে এগোতে থাকে। আগে বসার কোচ ছিল এবং সবাই বসেছিল। জসের ঘড়িটা খুব জোরে আওয়াজ করতে শুরু করে। জস বুঝে যায় যেখানে ভূতটা কোথায় লুকিয়ে আছে। মন দিয়ে সিনটাকে দেখো, সেখানে সবাইকারই পা সোজা দিকে ছিল, কিন্তু এর পাটা দেখো উল্টো দিকে। জস বুঝে যায় যে সেই ভূত। জস যখনই তার গানটা বাইরে বার করে সেখানকার লাইট চলে যায়। যখন লাইট ফিরে আসে তো ভূতটা সেখানে ছিল না। জসের ঘড়িতে সিগন্যাল আসছিল। জস ঘড়ি সিগন্যাল ফলো করতে করতে এগোতে থাকে এবং কিচেন পর্যন্ত পৌঁছে যায়, যেখানে তিনজন শেফ খাবার তৈরি করছিল। জস বুঝে যায় যে ভূতটা এখানে লুকিয়ে আছে। প্রথম শেফটাকে দেখো, সে কড়াই থেকে হাত দিয়ে সিঙ্গারা বার করছে। এটা কিভাবে সম্ভব? এবং কড়াইটা দেখো কত গরম, ধোঁয়া বেরোচ্ছে। জস তার গানটা বাইরে বার করে, কিন্তু ভূতটা সেই কড়াইটা জসের দিকে ছুঁড়ে মারে। জস কোনো মতে তার থেকে বেঁচে যায়। তো সেই শেফটা ভূত হয়ে যায় এবং কিচেনের জানলা দিয়ে বাইরে বেরিয়ে যায়। আরে এই ভূতটা তো ট্রেনের উপরে চলে গেল, এবার আমি একে কি করে ধরবো? জসের ঘড়িতেও ট্রেনের উপর থেকে সিগন্যাল আসছিল। সেই ভূতটা ট্রেনের উপরে চলে গেছিল এবং পিছনের দিকে যাচ্ছিল এবং জস ট্রেনের মধ্যে তার পিছু পিছু যেতে শুরু করে। জস ট্রেনের চেনটা টানতে পারে যাতে ট্রেনটা দাঁড়িয়ে পড়বে। জস ট্রেনের চেন টেনে ট্রেনটাকে দাঁড় করিয়ে দেয় এবং দরজা দিয়ে লাফিয়ে ট্রেনের উপরে চড়ে যায়। জস ফায়ার বোম বার করে ভূতের উপরে ফেলতে শুরু করে। ভূতটা আগুনের জন্য জসের কাছে আসতে পারছিল না। তখনই হঠাৎ ট্রেনটা চলতে শুরু করে এবং জসের গানটা নিচে পড়ে যায়। ভূতটা লাফিয়ে ট্রেনের নিচে যায় এবং জসের গানটা তুলে নিয়ে আসে এবং একটার থেকে দুটো গান বানিয়ে নেয়। এই ভূতটা তো ম্যাজিশিয়ানও, আমার গানটাকে বানিয়ে দিল সিঙ্গেল থেকে ডাবল। তারপর ভূতটা গান দুটোকে দুদিকে ফেলে দেয়। এখানে দেখো দুটোর মধ্যে এই ব্যাগটাতেই, শুধু এটাতেই ভূতটা রয়েছে, অর্থাৎ এই গানটায় জসের আসল গান। জস ট্রেন থেকে লাফিয়ে পড়ে এবং হাওয়ার মধ্যে গানটাকে ধরে ট্রেনে ঢুকে পড়ে। এই ভূতটাকে ধরা খুব সহজ নয়, কখনো এখানে কখনো ওখানে খুব নাচাচ্ছে আমাকে। জসের ঘড়িতে ভূতটার আবার সিগন্যাল আসতে শুরু করে। জস সিগন্যালটাকে ফলো করতে করতে স্টোর রুমের কাছে পৌঁছে যায়, কিন্তু স্টোর রুমটা বন্ধ ছিল। দরজাতে কিছু অ্যান্টিক ডিজাইন বানানো ছিল। জস সেই ডিজাইনটাতে প্রেস করে এবং স্টোর রুমের দরজাটা খুলে যায় এবং জস স্টোর রুমের ভেতরে যায়। জসের ওয়াচটা জোরে জোরে আওয়াজ করতে শুরু করে, কিন্তু ভূত কোথায় জস সেটা বুঝতে পারছিল না। জস একটা কাঠের বাক্স পায় যেটা লক ছিল। তখনই সেখানে সোনু চলে আসে। তখনই তাকে জিজ্ঞেস করাতে সোনু বলে যে বক্সের চাবিটা তার অফিসে আছে, আমি ওটাকে নিয়ে আসছি। এবং সোনু সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পরে চাবিটা নিয়ে ফিরে আসে। সোনু ভেতরে এসে জসকে চাবিটা দেয়, কিন্তু জস বুঝে যায় এটা সোনু নয়, নকল সোনু। সোনুর জামা কাপড় দেখো, প্রথমে অন্য ছিল, এখন অন্য, অর্থাৎ সেই ভূতটা সোনু হয়ে চলে এসছে। জস তাকে ধরার জন্য তার গানটা বাইরে বার করে, কিন্তু সে জসকে তার পাওয়ার দিয়ে দেওয়ালে চিপকে দেয়। কেন বিরক্ত করছো সোনুকে? সোনু কি করেছে তোমার সাথে? তখন সেই ভূতটা জসকে তার গল্পটা বলে। আমি ট্রেনে করে শহর থেকে গ্রামে যাচ্ছিলাম, আমার পার্সটা চুরি হয়ে গেছিল আর তাতে আমার ট্রেনের টিকিট ছিল। তখনই আমাকে টিটি ধরে ফেলে। টিকিট না থাকার কারণে সে আমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে দেয় এবং আমি মারা যাই। আমি ভূত হয়ে সব টিটিদের মারতে এসেছি, কাউকেই ছাড়বো না আমি। জস ধীরে ধীরে তার পকেট থেকে ফায়ার বোম বার করে এবং সেই ভূতটার উপরে ফেলে দেয়। ভূতটা ডিস্ট্রাক্ট হয়ে যায় এবং জস দেওয়াল থেকে নিচে নেমে যায়। তারপর সে তার গান বার করে তখনই তাকে ধরে ফেলে। অন্য কোনো টিটির সাজা তুমি সব টিটিদের দিতে পারো না, চলো এবার আমার ভূতিস্থানে বন্দি থাকবে। তারপর জস তাকে ভূতিস্থানে বন্দি করে দেয় এবং আরামসে ঘুমিয়ে পড়ে। নীরজ অফিস থেকে বাড়ি ফেরে
তো দেখে কেউ তার বাড়িটাকে তছনছ করে দিয়েছে। যেখানে সে বাড়ি লক করে গেছিল, চাবিও তার কাছে রয়েছে। তখনই নীরজ এখানে রাখা সব জিনিসপত্রকে দেখে এবং বুঝে যায় যে ঘরে নিশ্চয়ই কোনো ভূত আছে। রুমে 3টে টিয়া পাখি আছে, কিন্তু 2টো টিয়া পাখিরই ছায়া দেখা যাচ্ছে, অর্থাৎ একটা টিয়া পাখি ভূত। ভূতটা টিয়া পাখির রূপ নিয়ে নিয়েছে। নীরজ কিছু করার আগেই সেখানে লাইট চলে যায় এবং অন্ধকার হয়ে যায়। সে তখনই জজ দ্য ঘোস্ট হান্টারকে ফোন করে দেয়। স্যার, আমি বাড়িতে 3টে টিয়া পাখি দেখতে পেয়েছি। আমার কাছে 2টোই টিয়া পাখি ছিল এবং তাদের মধ্যে একটা টিয়া পাখির ছায়া দেখা যাচ্ছে না। নীরজ যেটা বলা মাত্রই ফোনটা রেখে দেয় এবং লুকিয়ে পড়ে। বাহ, টিয়া পাখির ভূত, মজা আসবে। জজ তার সুপার বাইকটা নেয় এবং হাওয়াতে উঠতে উঠতে নীরজের ঘরের উদ্দেশ্যে রওনা হয়। জজ নীরজের এরিয়াতে পৌঁছে যায়। তার জল তেষ্টা পায়, তো সে জল খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে। কিন্তু জসের ঘড়িটা জোরে আওয়াজ করতে শুরু করে। জস আশেপাশে দেখে এবং বুঝে যায় যে ভূতটা কোথায় লুকিয়ে আছে। জলের এই 3টে ট্যাপকে দেখো, 2টো থেকে জল পড়ছে কিন্তু একটা থেকে রক্ত বেরোচ্ছে। নিশ্চয়ই এটার মধ্যে ভূত লুকিয়ে আছে। জস তার গানটা বাইরে বার করে, তো ভূতটা বাইরে বেরিয়ে পড়ে। ভূতটা তাকে হামলা করার আগে জস তাকে ধরে ফেলে। এখন তো ভূতেরা আমাকে ঠিক করে জলও খেতে দেয় না। এটা তোমাদের সাথেও হতে পারে, তাই আমাকে সাবস্ক্রাইব করে নাও যাতে আমি তোমাদের সাহায্য করতে পারি। জস সেখান থেকে বাইক নেয় এবং নীরজের বাড়ি পৌঁছে যায়। জসের ঘড়িতে কোনো সিগন্যাল আসছিল না। মনে হচ্ছে ভূতটা এখান থেকে পালিয়ে গেছে। নীরজ বলেছিল যে 3টে টিয়া পাখি দেখতে পাচ্ছে, কিন্তু এখন শুধু 2টো টিয়া পাখি দেখতে পাচ্ছে, অর্থাৎ সেই ভূতটা এখান থেকে চলে গেছে। জস বাড়ির মধ্যে নীরজকে খুঁজতে শুরু করে এবং খুঁজতে খুঁজতে জস ছাদে পৌঁছে যায়। জসের কান খুব তীক্ষ্ণ, সে কারো হার্টবিট শুনতে পায়। মনে হচ্ছে এখানে কেউ আছে। জস এখানে সেখানে দেখে এবং বুঝে যায় যে ছাদে কে আছে এবং কোথায় আছে। বিড়ালের পায়ের ছাপ রয়েছে এবং শুধু একদিকেরই ছাপ আছে, অর্থাৎ বিড়ালটা গেছে কিন্তু ফিরে আসেনি। সে সেখানে লুকিয়ে আছে। জসের ঘড়িতে সিগন্যালও আসছে না, অর্থাৎ ভূত তো নয়। তখনই জস বিড়ালটার লেজটা দেখতে পায়। ততক্ষণে সেই বিড়ালটা বাইরে বেরিয়ে আসে এবং জসের উপর লাফিয়ে তার উপর আক্রমণ করে দেয়। জস জোরে নিচে পড়ে যায়। আরে এই বিড়ালটা বিরক্ত করে দিল। তখনই জস নিচ থেকে আওয়াজ শুনতে পায় এবং জস সেখান থেকে বেরিয়ে আসে। তো দেখে নীরজের প্রতিবেশী জোরে চিৎকার করছে, চোর চোর চোর, ধরো ধরো। জস তখনই তার ঘরে চলে যায়। তো দেখে পুরো ঘরটা ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে কোনো চোর ছিল না, বরং এখানে ভূত এসেছিল। জস যখন ভেতরে গেছিল তখন দেখেছিল যে রুমটা চারিদিকে ছড়িয়ে আছে এবং ছাদের দিকে দেখো সেখানে কারো হাতের ছাপ রয়েছে, যা কোনো মানুষ বানাতে পারে না। কিন্তু এবার সেই ভূতটা এখান থেকে চলে গেছে, কারণ জসের ঘড়িটা কোনো সিগন্যাল দিচ্ছিল না। জস বাইরে চলে আসে। তো তখনই ভেতর থেকে আওয়াজ আসে। জস বুঝে যায় যে ভূতটা ফিরে চলে এসছে। জসের ঘড়িটাও সিগন্যাল দিচ্ছিল। জস তখনই সেই ঘরের মধ্যে ঢুকে যায়, কিন্তু তখনই সেখানে চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। এই সুযোগে সেই ভূতটা জসকে মারতে শুরু করে। ভূত জসকে হাওয়াতে তুলে দেওয়ালে ছুঁড়ে মারে। জসের গানটাও নিচে পড়ে যায়। জস কোনো রকমে দাঁড়িয়ে পড়ে এবং তার পকেট থেকে ফায়ারবল বার করে এখানে সেখানে ফেলতে শুরু করে। ভূতটা ডিস্টার্ব হয়ে যায়। সুযোগ বুঝে জস তার গানটা আবার তুলে নেয় এবং রুমের মধ্যে ধোঁয়াটাও গায়েব হয়ে যায়। কিন্তু জসের ঘড়িটা এখনো সিগন্যাল দিচ্ছিল, অর্থাৎ ভূতটা এখনো রুমে আছে। জস এখানে সেখানে দেখে এবং বুঝে যায় যে ভূতটা কোথায় লুকিয়ে আছে। জস ঘরের মধ্যে দেখে যে টিভিটা তো অন আছে, কিন্তু তার প্লাগটা লাগানো নেই, অর্থাৎ ভূতটা টিভির মধ্যে লুকিয়ে আছে। জস তখনই তার গানটা টিভির দিকে করে। ভূতটা টিভির থেকে বাইরে বেরিয়ে আসে এবং জসকে একটা কিক মারে এবং সেখান থেকে পালিয়ে যায়। জস তখনই ওঠে এবং সেই ভূতটার পিছনে পিছনে দৌড়াতে শুরু করে। জস দেখে সেই ভূতটা পার্কের মধ্যে চলে গেছে। জসও তার পিছু পিছু সেই পার্কের মধ্যে চলে যায়। তো সেখানে সে 4জন লোককে দেখতে পায়। জস 4জনকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে এদের মধ্যে কে ভূত। এই লোকটাকে ভালো করে দেখো, যে বেঞ্চে বসে আছে তার পাটা উল্টো রয়েছে এবং উল্টো পা শুধু ভূতের হতে পারে। জস তখনই তার দিকে দৌড়ে যায়, কিন্তু সেই ভূতটা জসকে আসতে দেখে নেয় এবং সেখান থেকে পালিয়ে একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। জসও সেই ভূতের পিছনে সেই বাড়ির মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ঘরের মধ্যে ভূতটা ছিল না এবং জসের ঘড়িটা কোনো সিগন্যালও দিচ্ছিল না। এই বাড়ির পাশে অন্য কোনো বাড়িও ছিল না। এত কম সময়ের মধ্যে ভূতটা কোথায় গায়েব হয়ে গেল? জস এই ঘরটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে ভূতটা কোথায় গায়েব হয়ে গেছে। জস সেই ঘরের মধ্যে এমন 2টো জিনিস দেখে যেটা আগে দেখেনি। জস বুঝে যায় যে এই পেন্টিংটাতে কোনো গন্ডগোল আছে। জস সেই পেন্টিংটার কাছে যায় এবং সেটাকে ছোঁয়ার চেষ্টা করে। তো জসের হাতটা সেই পেন্টিং এর মধ্যে ঢুকে যায়। বাহ, এই পেন্টিংটা তো একটা লুকোনো রাস্তা, তাই আমি ভূতটাকে খুঁজে পাচ্ছিলাম না। জস পেন্টিংটার মধ্যে তার মাথাটা ঢুকিয়ে দেয়। তো সে পেন্টিং এর মধ্যে ঢুকে যায়। পেন্টিং এর মধ্যে দিয়ে সে নীরজের ঘরটা দেখতে পাচ্ছিল। জস পেন্টিং দিয়ে নীরজের বাড়িতে প্রবেশ করে। তখনই ভূতটা সাজরে জসের উপর হামলা করে দেয়, যাতে জসের গানটা দূরে গিয়ে পড়ে। লড়াইয়ের আওয়াজ শুনে নীরজ দৌড়ে দৌড়ে ঘরের মধ্যে ঢুকে যায়, কিন্তু ভেতরে এসে সে দেখে
সে দেখে সেখানে একটা নয় দুটো জশ দাঁড়িয়ে আছে। এবার নীরজের কাছেই গানটা ছিল, কিন্তু সেই গানটা সে তুলে কাকে দেবে? নীরজ, আমি হলাম আসল জশ, এটা তো ভূত, গুলি করে দেয় এর উপরে। দ্বিতীয় জশ বলে, এটা হলো নকল, ধরে ফেলো একে। নীরজ বুঝতে পারছিল না যে কোনটা আসল জশ, কিন্তু সে বুঝে যায় যে কোনটা আসল জশ। আসল জশ সেটাই যার ডান হাতে ঘড়ি রয়েছে, যেখানে ভূতটা ঘড়ি পরেনি। জশ সবসময় তার ঘড়িটা পরে থাকে। নীরজ তখনই গানটা জশের দিকে ছুড়ে দেয়। জশ তখনই গানটা ধরে এবং সেই পেন্টিংয়ের ভূতটার উপর ফায়ার করে দেয় এবং তাকে নিয়ে গিয়ে তার ভূতের স্থানে রেখে দেয় এবং ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 3টের সময় রোহিত হল থেকে আওয়াজ পায়। তো সে গিয়ে দেখে এবং ভয় পেয়ে যায়। হলে কোনো জানলা নেই, ফ্যানটা অফ আছে। তাহলে এই চেয়ারটা কিভাবে নড়ছে? আর চেয়ারের নিচে এটা কার ছায়া? এইসব দেখে রোহিত আরও ঘাবড়ে যায়। রোহিত তখনই জশ দ্য ঘোস্ট হান্টারকে ফোন লাগিয়ে দেয়। জশ তখনই বাড়ি থেকে বেরিয়ে যায়। আজ মনে হচ্ছে অনেকগুলো ভূত ধরতে পারবো। জশ উপর থেকে নিচে দেখে, তো সে খুব সুন্দর দুটো ফুল দেখতে পায়। বাহ, এত সুন্দর ফুল! জশ দেখার জন্য নিচে নেমে আসে, তো সেখানে সে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটা কিসের? আসো জশ, আসো, আজ তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। এখানে একটা ফুল আসল আর একটা হচ্ছে নকল। যেটা আমি, আসল ফুলটা তোমাকে ওই পারে নিয়ে যাবে আর নকলটা তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। আরে এটা কোথায় চলে আসলাম আমি? একটা ফুলে সব গাছের ছায়া ঠিকঠাক আসছে, কিন্তু দ্বিতীয়টায় ছায়াগুলো এদিক ওদিকে আছে। এটা কিভাবে সম্ভব? সেটা থেকেই জশ বুঝে যায় যে নকল ফুল কোনটা। জশ তখনই তার গানটা বার করে এবং নকল ফুলের দিকে করে সেই ভূতটাকে ধরে ফেলে। ভূতটাকে ধরা মাত্রই নকল ফুলটা গায়েব হয়ে যায়। তারপর জশ আসল ফুল দিয়ে নদী পার হয়ে রোহিতের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণের মধ্যেই রোহিতের বাড়ি পৌঁছে যায়। রোহিত জশকে পুরো স্টোরিটা বলে। জশ ঘরটাকে মন দিয়ে দেখতে থাকে। ঘরটাকে কিছুক্ষণ ভালো করে দেখার পর সে টেবিলে রাখা একটা ক্যামেরাকে দেখতে পায়, যেটাতে রেকর্ডিং হচ্ছিল। জশ তখনই তার ফুটেজগুলো দেখে এবং ফুটেজ দেখা মাত্র জশ বুঝে যায় যে রোহিত সত্যি কথা বলছে। ফুটেজে যে আয়নাটা আছে ওটাতে চেয়ারের ছায়াটা দেখা যাচ্ছে এবং সেই চেয়ারের প্রতিবিম্বে সেই ভূতটাকে দেখা যাচ্ছে। তুমি কি এখানে একাই থাকো? না না, আমি এখানে আমার ওয়াইফ নেহার সাথে থাকি। তো সে কোথায়? তারপর রোহিত জশকে তার বেডরুমে নিয়ে যায় এবং বলে যে তার শরীরটা খারাপ, তাই সে ঘুমোচ্ছে। জশ যখনই রোহিতের বেডরুমে যায় তো সে রোহিতকে বলে, এটা তো তোমার ওয়াইফ নয়। নেহাকে ভালো করে দেখো, তার পাগুলো অন্যদিকে আছে এবং মুখটা অন্যদিকে। এটা কিভাবে সম্ভব? জশ তার গানটা বার করে এবং ফায়ার করতে যাবে, এমন সময় সেই ভূতটা সেখান থেকে গায়েব হয়ে যায় এবং জশের পিছন দিক থেকে এসে জশকে হাওয়াতে উড়িয়ে বাইরে নিয়ে যায় এবং সেখানে জশ এবং সেই ভূতটার ফাইট শুরু হয়ে যায়। জশ ভূতটার উপরে তার গান দিয়ে ফায়ার করে দেয় এবং ভূতটা জশের গানে ধরা পড়ে যায় এবং জশ অনেক উঁচু থেকে পড়তে শুরু করে। জশ তার বাইকটাকে ডাকার বাটনটা প্রেস করে দেয়। বাইকটা পার হয় কিন্তু একটা গাছে আটকে যায়। জশ অনেক দ্রুত বেগে পড়তে শুরু করে, কিন্তু লাকিলি সে একটা সুইমিং পুলে গিয়ে পড়ে এবং বেঁচে যায়। প্রাণ বাঁচলো, এটাই অনেক। আজ তো খুব জোর বেঁচে গেছি। ততক্ষণে রোহিত সেখানে পৌঁছে যায়। যদি এটা ভূত ছিল তাহলে আমার ওয়াইফ কোথায়? এটা তো জশও জানতো না। তখনই জশ পুরো বাড়িতে চেক করে, কিন্তু তার ওয়াইফের কোনো খোঁজ পায় না। তখনই জশ তার ব্যাগের ভেতর থেকে আওয়াজ পায়, জশ, তুমি কখনো এর ওয়াইফের খোঁজ পাবে না, কিন্তু আমি বলতে পারি সে এখন কোথায়। কিন্তু আমার একটা শর্ত আছে যে তুমি আমাকে ছেড়ে দেবে। জশের কাছে অন্য কোনো রাস্তা ছিল না, তো সে তার কথা মেনে নেয়। তারপর সেই ভূতটা জশকে বলে, জশ যে এখানে এসেছিল সে তার ওয়াইফকে ঘোস্ট ওয়ার্ল্ডে নিয়ে গেছে, যাতে তার বলি দিয়ে সেই ভূতের দুনিয়া এবং মানুষের দুনিয়ার রাস্তা খুলে দিতে পারে, যাতে এই দুনিয়াতে ভূতেদের রাজ হয়। সে এই বাড়িতেই সেখানে যাওয়ার কোনো না কোনো রাস্তা বানিয়েছে। তোমাকে আজ রাতই সেই মেয়েটাকে ফিরিয়ে আনতে হবে, নইলে সে মারা যাবে। আর যদি তুমি সেখানে ফেঁসে যাও তাহলে কোনো দিনই ফিরে আসতে পারবে না, কারণ সেই রাস্তাটা শুধু আজ পর্যন্তই খোলা থাকবে। এটা শুনে জশ তখনই দ্বিতীয় দুনিয়ার রাস্তা খোঁজা শুরু করে। তখনই জশ স্টোর রুমে যায় এবং সেখানে যাওয়া মাত্র সে বুঝে যায় যে দ্বিতীয় দুনিয়ায় যাওয়ার রাস্তাটা কোথায়। জশ যখন স্টোর রুমে যায় তো সে সেখানে অনেক পুরনো জিনিসপত্র দেখতে পায় এবং দুটো পুরনো মিরর দেখতে পায়। প্রথম মিররে জশের ঘড়িটা ডান দিকে দেখা যাচ্ছিল এবং দ্বিতীয় মিররে জশের ওয়াচটা বাঁ হাতে দেখা যাচ্ছিল। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ এদের মধ্যে একটা মিরর ফেক আর সেটাই দ্বিতীয় দুনিয়ায় যাওয়ার রাস্তা। জশ সেখানে গিয়ে ফেক মিররটাতে হাত লাগায়, তো
তো তার হাতটা ভেতরে চলে যায়। পেয়ে গেছি, আমি দ্বিতীয় দুনিয়ায় যাওয়ার রাস্তা। মোহিত, তুমি এখানেই দাঁড়াও, আমি ভেতরে গিয়ে তোমার ওয়াইফকে নিয়ে আসছি। জস তখনই লাফ মারে এবং আয়নার ভেতরে চলে যায়। জস ভেতরে যাওয়া মানে কবরস্থানে পড়ে যায় এবং যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তাটা গায়েব হয়ে যায়। আরে, এই ভেতরে আসার রাস্তাটা তো গায়েব হয়ে গেছে। মনে হচ্ছে এই রাস্তাটা বদলাতে থাকে। প্রথমে রোহিতের ওয়াইফকে খুঁজে নিই, তারপর রাস্তা খুঁজে নেব। তখন সেখানে কবরস্থানের ভূত বেরিয়ে আসে এবং মানুষকে দেখে সে তার পাওয়ার দিয়ে অ্যাটাক করতে শুরু করে। জসও তার সাথে ফাইট করে, কিন্তু এটা হলো ভূত ওয়ার্ল্ড, এখানে ভূতেরা বেশি পাওয়ারফুল। জস কিছুই করতে পারে না এবং সেই ভূতটা জসকে ধরে ফেলে এবং জসকে এখানে আসার কারণটা জিজ্ঞেস করে। এ মানুষ, তুমি এখানে কেন এসেছো? আমি এখানে একজন মেয়েকে বাঁচাতে এসেছি, যাকে আজ রাতে বলি দেওয়া হবে। তুমি কে, যে নির্ভীকভাবে আমাদের দুনিয়াতে চলে এসেছো? তুমি জানো তুমি এখানে মারা যাবে। এখান থেকে কোনো মানুষ আজ পর্যন্ত বেঁচে ফেরেনি। আমি ওই মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে যাব। অনেক হিম্মত আছে তোমার কাছে। যদি তুমি আমার ধাঁধার উত্তর দিতে পারো, তাহলে সেই মেয়েটার কাছে যাওয়ার রাস্তা আমি বলে দেব। এখানে 3টে কবর আছে, 3টের মধ্যে একটা কবর বাকি থেকে আলাদা। তুমি কি বলতে পারবে সেটা কোন কবর? এখানে এই কবরটাতে একটা ছোট পাতা আছে, যেটা বাকিগুলোতে নেই। জস তখন সেই উত্তরটা দিয়ে দেয়। ভূত সেটার উত্তর শুনে খুব খুশি হয়ে যায় এবং জসকে নেহা পর্যন্ত যাওয়ার রাস্তাটা বলে দেয়। ওই কবরের নিচেই সিঁড়ি আছে, সেটার সাহায্যেই তুমি নেহার কাছে পৌঁছাবে। জস এই কবরের রাস্তা দিয়ে নেহার কাছে পৌঁছে যায়, যেখানে নেহা একটা খাঁচায় বন্দি ছিল। জস তখনই নেহার কাছে গিয়ে খাঁচাটার গেট খোলার চেষ্টা করে। তখনই জসের জোরে কারেন্ট লাগে। জস তখনই তার পকেট থেকে ফায়ার বোম বার করে এবং খাঁচাটার লকে ফেলে। লকটা ফায়ার দিয়ে খুলে যায় এবং নেহা খাঁচার বাইরে চলে আসে। তখন সেখানে সেই ভূতটা চলে আসে যে নেহাকে এখানে নিয়ে এসেছিল। এবার সে জসের উপর অ্যাটাক করতে শুরু করে এবং জসের উপরে আগুনের গোলা ছুটতে শুরু করে। জস নিজেকে বাঁচিয়ে নেয়। তারপর জস ফায়ার বোম বার করে এবং সেই ভূতটার উপরে ফেলে দেয়। মনে হচ্ছে ঘোস্ট ওয়ার্ল্ড হওয়ার জন্য আমার বোমটা এদের উপর কোনোই প্রভাব ফেলছে না। তারপর জস তার গানটা বার করে এবং ভূতটাকে ধরার চেষ্টা করে, কিন্তু জসের গানটা এতটা পাওয়ার জেনারেট করছিল না যাতে সেই ভূতটাকে ধরতে পারে। আরে, এখানে তো আমার গানটাও কাজ করছে না। তখনই ব্যাগের ভূতটা জসকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে সাহায্য করবো এখান থেকে বেরোনোর জন্য। জস তার ব্যাগ থেকে সেই ভূতটাকে স্বাধীন করে দেয়। সেই ভূতটা বাইরে বের হয় এবং একটা রাস্তা বানিয়ে দেয়। দ্বিতীয় ভূতটা সেটাকে আটকাবার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে জস এবং নেহা সেই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যায় এবং মানুষের দুনিয়ায় ফেরত চলে আসে। জস, এইবার তুমি এই রাস্তাটা খুলতে তো দিলে না, কিন্তু আমরা ভূতেরা এই রাস্তা খুলে মানুষের রাজ্যে রাজত্ব করব। কতদিন বাঁচাবে তুমি তোমাদের মানুষদের? অন্যদিকে রোহিত নেহাকে দেখে খুবই খুশি হয়ে যায় এবং জস তার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে।